আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, শীত প্রায় চলেই এলো। এই সময় দেখা যায় নানা ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়, আর এই সময়টাতে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে আমাদের কোমলমতি শিশুরা। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালীন শিশুদের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা ও প্রতিকার নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সেলিনা হক, সহকারী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার সেলিনা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাই, শীতকালে শিশুদের কী ধরনের রোগ হতে পারে? শিশুদের শীতকাল সবসময় ভালো কাটে না। অনেক শিশুদের সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, ডায়রিয়াজনিত রোগ, গলা ব্যথা, টনসিলাইটিস এবং অ্যাজমা, যেটাকে আমরা সোজা বাংলায় হাঁপানি বলে থাকি, এগুলোর অ্যাটাক হয়ে থাকে। এবং আরেকটি খুব মারাত্মক রোগ, সেটা হচ্ছে নিউমোনিয়া হয়ে থাকে। তাই এগুলো থেকে শিশুদেরকে আমাদেরকে সতর্ক রাখা উচিত। কেন এই ধরনের রোগগুলো আসলে শীতকালেই হতে পারে? স্পেশালি শীতকালে হতে পারে কারণ শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়, জলীয় বাষ্প কমে যায়, ধুলাবালি বেড়ে যায়, জীবাণুগুলো ইজিলি বাতাসে ঘুরে বেড়াতে পারে। বাচ্চাদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের থেকে অনেক কম থাকে, ওরা সহজেই আক্রান্ত হয়। প্লাস বাসায় যদি কোনো বড়রা সর্দি কাশিতে আক্রান্ত থাকে, জ্বর থাকে, শিশুরা ওনাদের সাথে মিশে সহজেই আক্রান্ত হয়ে থাকে। আর শিশুদের আরেকটি অভ্যাস হচ্ছে, ওরা শীতকালে গরম কাপড় পরতে চায় না, কাপড় চোপড় পায়ে রাখতে চায় না, মোজা পরতে চায় না, পানি ঘাটে। মাদের একটা কমপ্লেইন থাকে আমাদের কাছে সবসময় আসে যে বাচ্চা বাথরুমে গিয়ে খালি পানি দিয়ে খেলা করে। এসব কারণে শিশুরা সহজে আক্রান্ত হয়। আচ্ছা, আমরা কিছুদিন পরপরই দেখতে পাই কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে তারা নিয়মিত সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়। এর কারণটা কি? কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে নিয়মিত সর্দি কাশি জ্বরে আক্রান্ত হওয়ার একটি কারণ আমি বললাম যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তবে কিছু কিছু বাচ্চার স্পেশালি আরও বেশি কম থাকে। যেমন আমরা একটি রোগ জানি যে অ্যাজমা বা হাঁপানি, এটি শ্বাসতন্ত্রের একটি প্রদাহজনিত অ্যালার্জিজনিত রোগ। এইসব শিশুরা ঠান্ডা পানি, ইভেন একটা ধুলাবালিতে আক্রান্ত হলেই ওদের শ্বাসকষ্ট, কাশি শুরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক ইতিহাস, দ্যাট ইজ ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, ওদেরকে আমাদেরকে স্পেশাল আলাদা কেয়ার নিতে হয়। অ্যাজমা একদমই যে পুরোপুরি কিওর হয়ে যাবে তা না, কিন্তু এটা কন্ট্রোল করে রাখা যাবে। আচ্ছা, এই সময়টাতে যখন যেসব রোগীরা সর্দি কাশি বা জ্বরে আক্রান্ত হচ্ছে, বাবা মারা কি স্পেশাল কোনো টেক কেয়ার বা যত্ন নিতে হবে এই ধরনের রোগীর ক্ষেত্রে? অবশ্যই নিতে হবে। বিশেষ করে বাবা মারাই তো একটা শিশুকে বড় করে তোলেন, যত্ন করেন। বাবা মাকে খেয়াল রাখতে হবে যে তাদেরকে একটি ধূমপান মুক্ত, আলো বাতাসপূর্ণ পরিবেশে শিশুকে বড় করার চেষ্টা করতে হবে। ঘনবসতিপূর্ণ না, ঘনবসতি ছাড়া। বাচ্চাকে শীতকালে অনেক মা বাবা দেখি পরিষ্কার রাখতে রাখতে ঠান্ডা প্রচণ্ড কনকনে শীতের দিনে প্রতিদিনই গোসল করাচ্ছেন। সেটা যেন না করা হয়। গরম কাপড় পরিয়ে রাখেন, 2-3 দিন পর পর গোসল করাবেন, বাকি দিনগুলোতে গা মুছিয়ে রাখবেন। এবং শিশুকে সবসময় পায়ে কিছু স্যান্ডেল বা মোজা পরিয়ে হাঁটতে দিতে হবে, খালি পায়ে যেন তারা না হাঁটেন। গরম কাপড় পরানো, গরম পানি খাওয়া, গরম দুধ, গরম স্যুপ নিয়মিত খাওয়া, এবং সেভাবে খালি পায়ে না চলে রাখলে অনেক শিশুই ভালো থাকে। এ সময় খাদ্যাভ্যাসের কি কোনো পরিবর্তন বা ফুড হ্যাবিটের কোনো পরিবর্তনের কি দরকার আছে? আছে। যেমন আমাদের বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার হচ্ছে আইসক্রিম। একটু বড় বাচ্চারা দেখা যায় প্রায় আইসক্রিম খেতে চায়, বায়না করে। আবার অনেক বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খায়, ফ্রিজ থেকে বের করে করে ঠান্ডা পানি খায়। এই জিনিসগুলো বাচ্চাদের বাবা মাকে খেয়াল রাখতে হবে, যা বাচ্চারা যেন এগুলো না খায়, বরং তাদেরকে গরম দুধ বা গরম স্যুপ আর সর্দি কাশি হলে একটু গরম পানি খাওয়ানোর অভ্যাস করতে হবে। এ সময় দেখা যায় নিউমোনিয়ার প্রকোপ বেশ বেড়ে যায়। আমরা কি দেখলে বুঝবো বাচ্চাটি নিউমোনিয়া হয়েছে? প্রতি বছর বাংলাদেশে 24,000-এর বেশি শিশু শুধু নিউমোনিয়াতে মারা যায়, এবং প্রতিদিন গড়ে 66 জন শিশু নিউমোনিয়াতে মারা যায়। 18% শিশুর মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, যেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, কাশি হয়, এবং জ্বরের মাত্রা খুব বেশি থাকে। বেশিরভাগ শিশুরই জ্বরের মাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি থাকে। বাবা মা বুঝতে পারবেন যে শিশু হঠাৎ করে দেখা করলে একটি শিশু
প্রচণ্ড জ্বর হলে কাশতে কাশতে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, কিছু খেতে পারে না, নাক বন্ধ থাকে। এবং ছোট্ট ছোট্ট শিশুর বিশেষ করে নিউমোনিয়া হয় 1 থেকে 11 মাস বয়সী শিশুদের অনেক বেশি, এবং তাদের মারাত্মক ঝুঁকিও থাকে। অপুষ্টির শিকার যেসব শিশু, তাদের নিউমোনিয়া আক্রান্তের হার সাধারণ শিশুদের থেকে প্রায় 15 গুণ বেশি থাকে। সো কোনো বাবা মা যদি দেখেন ভীষণ কাশি হচ্ছে, বাচ্চা দুধ খেতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, হাত পা নীল বর্ণ ধারণ করছে, বুকের খাঁচা দেবে যাচ্ছে, এরকম হলে বুঝবেন যে হতে পারে এটা নিউমোনিয়া। তখন যেন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। এর চিকিৎসা ব্যবস্থাটা কি? চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, যদি সাধারণ নিউমোনিয়া হয়, যেটাকে আমরা হালকা মানে প্রাথমিক পর্যায়ের বলি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বাবা মাকে নর্মাল সর্দি কাশির একটু ওষুধ দিই, গরম পানি খাওয়াতে বলি, গরম রাখতে বলি। কিছু কিছু হালকা নিউমোনিয়া যেটা প্রাথমিক পর্যায়ে অল্পতেই হোম কেয়ারে সেরে যায়, এবং সাথে বাবা মাকে আমরা বলি একটু বাসায় গরম পানির সাথে মধু মিক্স করে, আদার রসের সাথে একটু মধু মিক্স করে খাওয়াতে, তাহলে সেরে যায়। কিন্তু যদি দেখা যায় যে না, সারছে না, অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখন কিন্তু বাচ্চাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। এই সময় আমরা আরও দেখতে পাই যে বাচ্চাদের মধ্যে ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়, এটার কারণটা কি? শীতকালে হ্যাঁ, বাচ্চাদের এক ধরনের ডায়রিয়া প্রকোপটা বেড়ে যায়, সেটা হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়া। আচ্ছা, এটা একটা ভাইরাল ডায়রিয়া দেখা যায় শীতকালে, বিশেষ করে ছোট্ট শিশুদের, নবজাতক বয়সের পর থেকে এবং প্রায় 1 বছরের বেশি শিশুদের অনেক বেশি রোটা ভাইরাস ডায়রিয়া আক্রান্ত হতে পারে। এই সময় পানির মতো পাতলা পায়খানা হয়, বাবা মা বুঝতে পারেন। তখন মেইন চিকিৎসা হচ্ছে খাবার স্যালাইন খাওয়ানো। আমাদের দেশেরই আবিষ্কার কিন্তু, যেটা ওরাল রিহাইড্রেশন স্যালাইন, এটা ICDRP তৈরি করেছে সারা বিশ্বের জন্য। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কিন্তু আমাদের দেশে অনেক শিক্ষিত বাবা মাও জানেন না ঠিক কিভাবে ওটস স্যালাইন খাওয়াতে হয়। দেখা যায় অনেক বাবা 1 গ্লাস পানিতে ওটস স্যালাইন গুলে খাইয়ে নিয়ে আসেন, অথবা 1 লিটার পানিতে 1 প্যাকেট গুলে নিয়ে আসেন। দুটাই বাচ্চাদের জন্য ক্ষতিকারক। ওটস স্যালাইন বানানোর সঠিক নিয়ম জানতে হবে। আমরা জানি 1/2 লিটার পানিতে 1 প্যাকেট গুলে খাওয়াতে হয়। তাহলে যদি বারবার যতবারই পায়খানা হয় ততবারই একটু বারবার ওটস স্যালাইন খাওয়ালে অনেকটা কমে আসে। আর যদি অনেক বেড়ে যায়, বাচ্চা ওটস স্যালাইনেও না খায়, ডায়রিয়া কন্টিনিউ হয়, বমি হতে থাকে, তখন অবশ্যই একজন শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময় আরও আমরা দেখতে পাই ত্বকের নানা ধরনের রোগ হয়, এই সম্পর্কে যদি আপনি কিছু আমাদেরকে একটু বলেন। ত্বকের নানা ধরনের রোগ হয়, বিশেষ করে শুষ্ক ত্বক। বাচ্চাদের এই সময় বাচ্চাদের স্কিনটা খুব সফট থাকে, সংবেদনশীল থাকে। নবজাতক শিশুর ক্ষেত্রে স্পেশালি অনেক পাতলা থাকে। বাইরের আর্দ্রতা কম থাকার কারণে এবং বাইরের বাতাস শরীরে থেকে পানি শুষে নেওয়ার কারণে ত্বক ফেটে যায়। বাচ্চাদের দেখা যায় গাল ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, পায়ের তালু ফেটে যাচ্ছে। বাবা মা তখন শঙ্কিত হয়ে আমাদের কাছে আসেন যে কি করব। চুলকানির প্রবণতা বেড়ে যায়। তখন আমরা অ্যাডভাইস করি যে আপনি স্কিন কেয়ার অলিভ অয়েল যেটা, সেটা ব্যবহার করবেন, অথবা বাচ্চাদের কিছু লোশন পাওয়া যায় বা ভ্যাসেলিন লাগাবেন। গ্রাম দেশে একটা প্রচলন আছে যে ওরা খুব সরিষার তেল লাগায় স্কিনের যত্নে, কিন্তু এটা ভুল চিকিৎসা। হ্যাঁ, সরিষার তেল কিন্তু তো বাচ্চাদের জন্য একটু ক্ষতিকারকই বটে। অনেক দেশে এটা ইউজ করতে ব্যান করে দিয়েছে, কিন্তু এখনও আমাদের দেশে গ্রামে বাবা মা ইউজ করেন। তাই আমি বলবো সরিষার তেলের বদলে আপনার অলিভ অয়েল ব্যবহার করেন, না হলে লোশন, না হলে ভ্যাসেলিন ব্যবহার করেন, তাহলে ত্বক অনেক মসৃণ থাকবে। এ সময় কি গোসলের কোনো পরিবর্তন কি করার দরকার আছে? হ্যাঁ, পরিবর্তন করা দরকার আছে। যেটা আমি আগেও বলেছি, অনেক বাবা মা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই ভেবে প্রতিদিনই গোসল করান, হিম শীতেও। যেমন ডিসেম্বর জানুয়ারি মাসে শীত অনেক বেশি থাকে, তখন প্রতিদিন গোসল না দিয়ে 1-2 দিন পরপর করলে বরং ভালো। মাঝের দিনগুলোতে গরম পানি দিয়ে শুধু গা মুছিয়ে রাখবেন, যাতে বাচ্চা ঘেমে না যায় বা ময়লা না হয়ে যায়। 2-3 দিন পরপর গোসল করালে বাচ্চার এমন কোনো ক্ষতি হবে না, বা বাচ্চা অতিরিক্ত ময়লা হয়ে যাবে না। এটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদেরকে নিউমোনিয়া থেকে বাচ্চাকে রক্ষা করে রাখতে হবে। আচ্ছা, শীতকালীন রোগ প্রতিরোধে কি কোনো ধরনের টিকার ব্যবস্থা আছে? জি, অবশ্যই আছে। আমাদের দেশের EPI কর্মসূচি, যেটা এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, একটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এটার জন্য আমরা গর্বিত। আমাদের দেশের অনেকগুলো রোগ শুধু এই টিকাদান কর্মসূচির কারণে আমরা প্রতিহত করতে পারি। এই সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশে এটা সর্বোচ্চ, মানে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সব কিছুকে ছাপিয়ে বাংলাদেশেরই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি 95% সাকসেস রেট। এখানে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাসের বাচ্চাদেরকে পেন্টা একটা ভ্যাকসিন দেওয়া হয়, এবং
পিসিভি, যেটাকে বলি আমরা পলিস্যাকারাইড কনজুগেট ভ্যাকসিন, যেটা নিউমোনিয়াকে প্রিভেন্ট করে। এই টিকাগুলো আপনারা সময় মতো যদি বাচ্চার মাদেরকে বলে দেন, আমরা বলি যে সময় মতো টিকা দিবেন, তাহলে নিউমোনিয়া এবং আরও ঠান্ডা কাশিজনিত সমস্যাগুলো অনেক কম হবে। এই সময় শিশুর বাবা মারা কি দেখলে বুঝবেন যে বাচ্চাটি অসুস্থ কিংবা এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? বাবা মারা বুঝবেন যেমন হয়তো অনেকগুলা অসুখই আছে শীতকালে, যেরকম সর্দি কাশি নর্মাল ভাইরাস জনিত কারণে একটু গরম পানি খাওয়ালে, একটু যত্ন নিলে, গরম কাপড় পরলে সেরে যায়। কিন্তু যখন বাবা মা দেখবেন না কাশিটা অনেক প্রলং হচ্ছে, 7 দিনেরও অধিক হয়ে যাচ্ছে, বাচ্চাকে যত গরম পানিও খাওয়ানো হচ্ছে কাশি কমছেই না, কাশি ঘুমানোর জন্য ঘুমাতে পারছে না বাচ্চা কাশির জন্য, ছোট বাচ্চারা যারা 6 মাসের নিচের বাচ্চারা তারা বুকের দুধ টেনে খেতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা কোনো বাচ্চা নেতিয়ে পড়েছে, অথবা কোনো বাচ্চার যদি খিঁচুনিও শুরু হয়ে যায়, তখন অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনেক সময় গ্রাম অঞ্চলে বা মফস্বল শহরগুলোতে দেখা যায় বাবা মা বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চান না, ফার্মেসি থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় বাচ্চাকে। এটা আসলে কি কতটুকু সঠিক? এটা অবশ্যই সঠিক না। এটা অবশ্যই সঠিক না, এবং এটি খুবই মারাত্মক একটা কাজ, এবং এটা এরকম আমরা সব সময় পাই। বাবা মা সুন্দর আমাদের কাছে আসে, বলে ম্যাডাম বাচ্চা সর্দি কাশি নিয়ে আসছি, শ্বাসকষ্ট ভালো হচ্ছে না, তবে আমি 3 দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। জিজ্ঞেস করি আপনারা কাকে দেখিয়েছেন? উনি বলে যে ম্যাডাম কাকে দেখাবো, এই আমার পাশের দোকানের আমার ভাই এরকম পরিচিত ছিল, সে দিয়ে দিয়েছে। ভাই আর কে? ভাই হচ্ছে কেমিস্ট, সে ওষুধ বিক্রি তার পেশা, সে তার চিকিৎসক না। সর্দি কাশি দেখা যায় যে বেশিরভাগই ভাইরাস জনিত কারণে হয়, মাত্র 20 থেকে 25% হয় ব্যাকটেরিয়ার কারণে। আর আমাদের শরীরে কিছু থাকে গুড ব্যাকটেরিয়া, কিছু ব্যাড ব্যাকটেরিয়া বাইরে থেকে ঢুকে। গুড ব্যাকটেরিয়াগুলো যেমন শরীরের লাংসে থাকে, এয়ারওয়েতে থাকে, সেটা করে কি বাইরের খারাপ জীবাণুগুলোর সাথে ফাইট করে, ঢুকতে দেয় না। কিন্তু যখনই দেখা যায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, ওই অ্যান্টিবায়োটিকটা ওই গুড ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে। সো তখন ব্যাড ব্যাকটেরিয়াগুলো আরও দ্বিগুণ শক্তিতে বাচ্চাকে অ্যাটাক করে, সর্দি কাশিটা আরও বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, বাচ্চা নিউমোনিয়া হয়ে খারাপ নিউমোনিয়া, যেটাকে আমরা বলি ভেরি সিভিয়ার নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায়। সো এটা আমি সবাইকে বলবো, কখনই আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে নিজে নিজে অ্যান্টিবায়োটিক অন্তত কিনে খাওয়াবেন না, ডাক্তারদের কাছে আসুন। আমরা কিছু রোগী পাই যেমন চাইল্ডহুড অ্যাজমা, আমার নিজের বাচ্চারও এই সমস্যাটি রয়েছে। এই সময়টাতে কি ধরনের এক্সট্রা প্রিকশন আমাদেরকে নিতে হবে? চাইল্ডহুড অ্যাজমা একটি কমন ডিজিজ, তবে এটা দেখা যায় যে প্রায় 50 to 60% কেসে 5 বছরের পরে প্রকোপ কমে যায়। এটা দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি অনেকের পজিটিভ থাকে, যে ছোটোবেলায় তার একটু হাঁপানির সমস্যা থাকে, কিন্তু ধীরে ধীরে তার যখন গ্রোথ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তখন আস্তে আস্তে এই প্রকোপ থেকে রক্ষা পেয়ে যায়। তবে এই সময়টাতেই 5 বছর পর্যন্ত বাচ্চাকে কিছু প্রিকশন মেনে চলতে হবে, যেমন সে ধুলাবালিতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, গরম পানিতে গোসল করাতে হবে সবসময়, সেটা গরমকালেও হোক। আমরা বলি একটু, যেহেতু আপনার একটু অ্যালার্জি অ্যাজমা জনিত সমস্যা আছে, আপনি একটু কুমকুম গরম পানিতে সবসময় গোসল করাবেন। আর যখনই শ্বাসকষ্ট কাশি হবে, তখন গরম পানি, গরম দুধ, গরম স্যুপ, তারপর একটু তুলসী পাতার রস দিয়ে মধু, এগুলো খাওয়ানো যেতে পারে। আর যাদের পরিবারে হাঁপানি রোগটা আছে, তাদের বাসায় আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ইনহেলার ব্যবহার করুন, কারণ ইনহেলার নিতে অনেক বাবা মা ভয় পায়, কিন্তু এটা ভয় পাওয়া উচিত না। ইনহেলারের মাধ্যমে যেটা আমরা স্টেরয়েড দিই, সেটা কিন্তু প্রিভেন্টিভ, মানে প্রতিরোধমূলক। সেটা যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার ওই অ্যাজমাটাই হবে না। কিন্তু অনেক মা বাবা সেটা ভুল বোঝেন। আর যদি সামর্থ্যবান থাকেন, তাহলে বাসায় যদি একটা নেবুলাইজার মেশিন রাখেন, ডাক্তারদের কাছ থেকে শিখে নিয়ে খুব বেড়ে গেলে আপনারা বাসায় নেবুলাইজ করতে পারেন। একসময় এটা ইনশাল্লাহ সেরে যাবে। বললাম যে এটা চাইল্ডহুড অ্যাজমা, তাই ভয় পেয়ে যাবেন না, যেটা আজীবনই থাকবে। এই সময়টাতে বাবা মা অনেক সময় ইনহেলার ইউজ করতে চান না। ইনহেলার ইউজ করার কারণে দেখা যায় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা কি আসলে সঠিক? না, কমে যায় না। কেন কমে যাবে? স্টেরয়েড ইনহেলার অনেকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় দিই। আমরা নির্দিষ্ট মাত্রায় যেমন 4 মাস থেকে 6 মাস ইউজ করতে দিই, তারপরে আমরা একটু স্টপ করে দেখি যে ও অ্যাটাক হয় কিনা। সো এটা 6 মাস দিলেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না, বরং এটা অ্যাজমা একটা অটোইমিউন ডিজিজ। স্টেরয়েডটা দিলে ওই ইমিউন মানে রেসপন্সটা কমে যায়, তার অ্যাটাক হবে না, এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমবে না। আমরা বাচ্চাকে যদি পুষ্টিকর খাবার দিই,
ভিটামিন সি যুক্ত খাবার দিই এবং ভিটামিন ডি প্রতিদিন আমরা বলি শীতকালে বাচ্চাকে একটু রোদে নিয়ে যাবেন, রোদে খেলা করাবেন, যেটা রোদের ভিটামিন ডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাহলে স্টেরয়েড ইনহেলার দিলে বা ইনহেলার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটা একদম একটা ভুল ধারণা, এটা থেকে আপনারা বেরিয়ে আসেন। আচ্ছা, এই সময় নবজাতক শিশুর কিভাবে আমরা যত্ন নিব? শীতকালে যখন যে বাচ্চার জন্ম হয় তাদের বাবা মারা খুব আতঙ্কে থাকেন। নবজাতক শিশুদের হিট লসের পরিমাণ অনেক বেশি থাকে, বিশেষ করে মাথা দিয়ে ওদের হিট লস বেশি হয়। আমরা সেজন্য নবজাতক শিশুকে বলি যে হাত পা ভালো করে গরম কাপড়ে জড়িয়ে রাখবেন, স্পেশালি হেড, মাথাটা যেন গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখেন। এবং বাচ্চাকে বলি আমরা ঘন ঘন বুকের দুধ খাওয়াতে। আমরা জানি মায়ের বুকের দুধে অনেক পুষ্টি এবং অনেক অ্যান্টিবডি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নবজাতকের মাকে তাই ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। নাকটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, দেখতে হবে যে নাক ব্লক আছে কিনা সর্দির জন্য, না হলে সে দুধ খেতে পারবে না। আর যারা বাসায় যদি কোনো বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ থাকে, নবজাতক শিশুকে অবশ্যই তার থেকে একটু আলাদা করে রাখতে হবে। যদি কোনো ব্রেস্ট ফিডিং মাদারের বা ল্যাকটেটিং মাদারের যদি সর্দি কাশি হয়ে থাকে, ওই অবস্থায় কি বুকের দুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, খাওয়ানো যাবে। বুকের দুধ হচ্ছে শ্রেষ্ঠ খাবার একটা শিশুর জন্য। বিশেষ করে প্রথম 6 মাস পর্যন্ত আমরা বলে থাকি মাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে, নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার, মানে এক ফোঁটা পানিও খাওয়াতে না। আমি আগেই বললাম বুকের দুধে অনেক রকম অ্যান্টিবডি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটা জীবন রক্ষাকারী। তাই মার সামান্য সর্দি কাশির জন্য আমরা বুকের দুধ খাওয়াতে মানা করি না। বলি মাকে যে আপনি খাওয়াবেন, তবে একটু মাস্ক ব্যবহার করুন, একটু মাস্ক ব্যবহার করে খেলে বাচ্চার ইনফেকশনটা কম হবে। এবং মাকে নিজের যত্ন নিতে হবে। মা যেন নিজে ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শে ওষুধ খান অথবা গরম পানি খান। মা নিজে যদি একটু রং চা খান তাহলে দেখা যাবে মা খুব দ্রুত সুস্থ হয়ে যান, কিন্তু বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। আচ্ছা, সর্দির জন্য মা যখন অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেন, আমরা তো জানি অ্যান্টিহিস্টামিনে সাধারণত একটু ড্রাউজিনেস হয়ে থাকে বা ঘুম ঘুম ভাব হয়ে থাকে। এই ক্ষেত্রে কি বাচ্চার কি কোনো সমস্যা হতে পারে? বিশেষ করে যেসব বাচ্চা ল্যাকটেটিং বা যেসব বাচ্চা স্তন পান করেন, তাদের কি কোনো সমস্যা হতে পারে? না, আমরা যতটা ভেবে থাকি আসলে ততটা কিন্তু হয় না। একটা নির্দিষ্ট মাত্রা আছে, আমরা ওভারডোজে মাকে কখনো দিব না। কারণ দেখা যায় সর্দি কাশলে আমরা বাচ্চাকেও কিন্তু অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। তাহলে যেই বাচ্চা নিজেই অ্যান্টিহিস্টামিন খেতে পারে সর্দি কাশি হলে, সেখানে মাকে দিলে অতটা ড্রাউজি বাচ্চা হয় না, কারণ ব্রেস্ট মিল্কে খুব সামান্য পরিমাণে অ্যান্টিহিস্টামিন বাচ্চার মুখে যায়। তবে এটা খেয়াল রাখতে হবে যে অধিক মাত্রায় আমরা যেন না দিই, যাতে বাচ্চার দুধ টানার কোনো ব্যাঘাত হতে পারে। অসুবিধা নেই দিলে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, ল্যাকটোজ ইনটলারেন্স বাচ্চাদের যে রোগটি হয়ে থাকে, দুধ বা এই জাতীয় কিছু খেলে ডায়রিয়া আরম্ভ হয়, এই ক্ষেত্রে শীতকালে কি আমাদের আলাদা কোনো ধরনের প্রিকশন নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? শীতকালের জন্য না, ল্যাকটোজ ইনটলারেন্স তো অ্যাকচুয়ালি সারা বছরের জন্যই, যেই বাচ্চা দুধ হজম করতে পারে না, এটা শীতকালের আলাদা কোনো কিছু না। সেক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কনফার্ম হতে হবে যে আসলেই তার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা। যদি সেরকম হয় তাহলে শুধু শীতকালে না, অন্য সময় আমরা কিছু ল্যাকটোজ ফ্রি ফর্মুলা আছে পাওয়া যায়, সেটা আমরা খাওয়াতে মাকে অ্যাডভাইস করে থাকি। আরেকটা কনফিউশন সবার মধ্যে হয় যে শীতকালে যখন বাচ্চারা জ্বরে আক্রান্ত হয়, আমরা জ্বরের ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো আমরা কতক্ষণ পর পর আসলে দিতে পারবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন। এটা বাবা মারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন, এটাও জিজ্ঞেস করেন শুধু প্যারাসিটামল না, বাচ্চাকে যে আমরা সাপোজিটরি দিই সেটাই বা কতবার দিতে পারবো। জি, সেটার উত্তর হচ্ছে যে আমরা 4 থেকে 5 ঘন্টা গ্যাপের আগে দিতে পারবো না। তার মানে আমরা বলে থাকি দিনে 4 বার, বড়জোর 5 বার। 4-5 ঘন্টা আগে আমরা একটা প্যারাসিটামল পরে সেকেন্ড প্যারাসিটামলের ডোজটা দিতে পারবো না। যেমন ধরেন আমি এখন 100 ডিগ্রি টেম্পারেচার বা তার বেশি আমি সিরাপ খাওয়ালাম, তার কয়েক ঘন্টা পরেই দেখলাম তার খুব জ্বর 103-4 উঠে গেছে, তখনই আমি 2 ঘন্টা পর দিতে পারবো না। আমি মিনিমাম 4.5 ঘন্টা গ্যাপে তখন আমি তাকে একটা সাপোজিটরি দিতে পারবো। কিন্তু এর মধ্যে বসে থাকলে চলবে না, এর মধ্যে বাচ্চাকে বারবার গা মুছিয়ে দিতে হবে, কপালে জলপট্টি দিতে হবে। এরকম স্পঞ্জ করতে করতে কিন্তু অনেকটা জ্বর নেমে যায়, এটা বাবা মাকে খেয়াল করতে হবে। আচ্ছা, নবজাতকদের ক্ষেত্রে আমরা স্কিন কেয়ারটা কিভাবে নিব কিংবা কয়দিন পর পর গোসল করাবো শীতকালের ক্ষেত্রে? হ্যাঁ, নবজাতকের ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে একদম জন্মের পর
থেকে, যেমন আমাদের দেশে একটা হয়েছে কি, জন্ম হয়েছে একদিন পরে, এখনও গ্রাম দেশে একদিন পরে ওই যে ঘরের দায়রা গোসল করিয়ে ফেলে। ফলে হয় কি, বাচ্চারা সেপ্টিসিমে আক্রান্ত হয়, বাচ্চা হসপিটালে ভর্তি হয়, অনেক শিশু মৃত্যুবরণ করে। নবজাতক শিশু যে ভার্মিস ক্যাজিওসা যেটা নিয়ে জন্মগ্রহণ করে সেটা কিন্তু স্কিনের জন্য প্রোটেক্টিভ, সেটাও কিন্তু আমরা দ্রুত ঘষে ঘষে তুলতে মানা করব, বলবো যে কিছুদিন যাক, আস্তে আস্তে ওগুলো এমনি শুকিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। নবজাতক শিশুকে তাড়াহুড়া করে গোসল করানো কোনো দরকার নেই। বাচ্চা একটু স্টেবল হলে, বাচ্চা 2-3 সপ্তাহ গেলে তখন আমরা একটু গরম পানিতে খুব যিনি এক্সপার্ট একজন নানু বা এরকম গোসল করিয়ে দিতে পারেন। এবং নবজাতককে আমরা সপ্তাহ 2 সপ্তাহ পার হওয়ার আগে কিন্তু গোসল দিতে মানা করে থাকি। তো এটা খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়া কিছু নাই, বাচ্চা আপনার পরিষ্কারই আছে, খালি বাথরুম করলে একটু ক্লিন করে দেবেন। তো গোসলের জন্য তাড়াহুড়া করবেন না। গা তো মুছানো যাবে, তাই না? গা মুছানো যাবে, জি, গরম পানিতে একটু গা মুছানো যাবে, এতটুকু করা যাবে। এসব রোগীর ক্ষেত্রে কি বা নবজাতকের ক্ষেত্রে কি আমরা লোশন, তেল এগুলো কি ব্যবহার করতে পারবো? না, নবজাতক আমরা বলে থাকি বিশেষ করে ওদের স্কিনটা খুব পাতলা থাকে এবং চামড়া উঠতে থাকে, স্কিন চেঞ্জ হয়। তারপরে কিছু কিছু ফুসকুড়ি দেখা যায়, যেটাকে বলা হয় ইরাইথেমা টক্সিকাম। এটা কিছু কিছু বলে মাসি পিসি বলি বাংলায়, যে এটা কিছুদিন হয় আবার চলে যায়, হয় আর চলে যায়। সো এগুলো থাকে দেখে আমরা বলি প্রায় 4 সপ্তাহ পর্যন্ত কোনো তেল, সাবান বা পাউডার ব্যবহার না করতে। যখন বাচ্চা 1 মাস হয়ে যায়, তার স্কিনটা অনেকটা একটু স্টেবিলিটি গ্রো করে, তখন আমরা অলিভ অয়েল, লোশন ইউজ করতে পারি। 1 মাসের আগে আমরা সাধারণত এগুলো ইউজ করতে মানা করি। আচ্ছা, আমরা যে অ্যাজমার ক্ষেত্রে যে বাচ্চাদেরকে মন্টিলুকাস ওষুধটা দিয়ে থাকি, এটা আসলে কতদিন পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যাবে? এটা হচ্ছে আমাদের একটা অ্যাজমা গাইডলাইন আমরা ফলো করি, যেটাকে জিনা গাইডলাইন বলে। সেই অনুযায়ী মন্টিলুকাসটার স্টেপটা আসলে আরও অনেক পরে আসে। এটা একটা আসলে মাসেল স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে। আমরা দেখিয়ে থাকি যে যাদের অ্যালার্জির কারণে অ্যাজমাটা হয়, সেটা যে মাসেলকে স্ট্যাবিলাইজ করার জন্য আমরা এটা দিই। আমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা দিতে পারি, এর মধ্যে কোনো ক্ষতি হয় না। তারপরে আমরা একটু স্টপ করে দেখি যে ও প্রিভেন্ট করতে পারছে কিনা, তার অ্যালার্জিটা কমেছে কিনা। যদি কমে থাকে তাহলে আমরা রিপিট করি না, কিন্তু যদি দেখি তার আবার ঘন ঘন ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, তখন আমরা আবার শুরু করতে পারি। তবে আমরা দেখেছি প্রায় 1-2 বছর ধরে টানা মন্টিলুকাস খাচ্ছে, কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট হয় না। বুঝতে পেরেছি। নবজাতককে যখন বাসায় নিয়ে আসা হয়, তারপর কিছুদিন পরে হয়তো দেখা যায় ওই নবজাতকের জ্বর, সর্দি, কাশি বা নানা ধরনের সিমটম দেখা দেয়। বাচ্চার বাবা মা কিভাবে বুঝবেন যে এখন সর্দি, কাশি বা জ্বরের কারণে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে? এটা হচ্ছে প্রথমে মা দেখবে যে বাচ্চার নাক বন্ধ একটা শব্দ পাওয়া যাবে, বাচ্চার কাছে গেলে নাক বন্ধের একটা সাউন্ড পাবে মা। দুধ খেতে গেলে দেখবে মা দুধ নিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, বলে মা যেটা বলে যে একটু দুধ টানে তারপরে ছেড়ে দেয়, একটু দুধ টানে ছেড়ে দেয়, তখন আমরা চেক করে দেখি বাচ্চার নাকটা বন্ধ হয়ে আছে। আরেকটা হচ্ছে তখন বাচ্চার জ্বর আসে বা বাচ্চা হঠাৎ কাশতে শুরু করে, বাচ্চার বুকের খাঁচাটা অনেক দ্রুত ওঠানামা করতে থাকে, দেখা যায় পাঁজরের হাড়ের নিচটা দেবে যেতে থাকে, যেটাকে আমরা বলি চেস্ট ইনড্রয়িং। এরকম হলে তখন মা বুঝবে যে এটা একটা বিপজ্জনক লক্ষণ, এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটা সাধারণ সর্দি কাশি না। দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সেলিনা হক, আপনি যদি শীতকালীন রোগ এবং এর প্রতিকার নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান, আপনি একটু বলেন। আমি দর্শকদের এটাই বলবো যে শীত আসছে, শীতটাকে উপভোগ করুন, আগে থেকে আতঙ্কিত থাকবেন না, শুধু বাচ্চাদের কিছু যত্ন নেবেন। যেমন ছোট্ট বাচ্চাদেরকে যারা এখনও 6 মাসের নিচে, তাদেরকে শুধু 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন। সময় মতো বাচ্চাদের টিকা দিবেন, টিকা দিতে ভুল করবেন না বা দেরি করে যাবেন না। বাচ্চাকে গরম কাপড় পরিয়ে রাখবেন, কখনো সর্দি কাশি হলে নাকটা পরিষ্কার করে দিবেন। আর কিছু হোম রেমেডি আছে, যেমন একটু মধু দিয়ে গরম পানি খাওয়ানো, লেবুর রস দিয়ে, আদার রস দিয়ে একটু মধু মিশিয়ে খাওয়ালে অনেক বাচ্চা সর্দি কাশি ভালো হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তারপরও যদি হয় শ্বাসকষ্ট বেড়ে যায়, অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে চলে যাবেন। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বাচ্চাকে ধূমপান মুক্ত পরিবেশে বড় করবেন। বাবা মা বা কেউ যেন বাচ্চার সামনে ধূমপান না করে, আলো বাতাসপূর্ণ রুম থাকলে খুবই ভালো হবে। আর টিকা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধের সবচেয়ে বড় একটা হাতিয়ার, টিকা যেন আপনারা সময় মতো দেন। আশা করি আপনাদের সবার বাচ্চা সুস্থ থাকবে। ধন্যবাদ ডাক্তার সেলিনা হক।
আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম শীতকালীন রোগ এবং এর প্রতিকার নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।